আজকে এমন ভাবে পড়বো আপনি যে কোনো চাকরি পরীক্ষায় জন্য কাজী নজরুল ইসলাম থেকে যদি যেভাবে প্রশ্ন আসুক আপনি নিশ্চিতভাবে দিতে পারবেন। পুতুলের বিয়েতে গেল, মনে রাখবেন ঝড়ে কোথায় গেছে? পুতুলের বিয়েতে গেল। আর তিনটা গল্প গ্রন্থের নাম জানলেই হয়ে যাবে, বেশি জানার দরকার নেই, তিনটা। প্রাইমারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থী বৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুম থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মুজাহিদুল ইসলাম উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটা চমৎকার একটা টপিক নিয়ে, যে কাজী নজরুল ইসলাম নিয়ে প্রশ্ন এবং পরীক্ষা হলে সময় হবে না নষ্ট। এই যে আপনাদের জন্য যে প্রতিপাদ্য রয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। তো আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে এমন ভাবে পড়বো, প্রাইমারি চাকরি পরীক্ষা তো বটেই, অন্যান্য যত চাকরি পরীক্ষা আছে, ব্যাংক, বিসিএস 11 থেকে 20, এনটিআরসিএ, যত ধরনের চাকরি পরীক্ষা আছে, সরকারি চাকরি পরীক্ষা, সকল চাকরি পরীক্ষায় আপনি নিশ্চিতভাবে কমন পাবেন। এবং আজকের ক্লাসটি সাজানো হয়েছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে, তার যতগুলো তথ্য আছে, তার সাহিত্যকর্ম, সবগুলো বিষয় নিয়ে আমরা। এবং আজকে যে পড়াগুলো হবে এটি আপনি যে কোনো চাকরির পরীক্ষায় আপনি কমন পাবেন, একটা নম্বর হলেও কমন পাবেন, প্রাইমারি চাকরি পরীক্ষা তো বটেই। তো শুরুতেই যেটা আছে আমাদের, যে কাজী নজরুল ইসলামের জন্ম। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল কত সালে? 1899 সালে। আমরা জানি সকলেই 1899 সালে তার কি হয়? জন্ম হয়েছিল। এবং আমরা যদি বাংলা সালটা দেখি, এটিও কিন্তু পরীক্ষা আসতে পারে। 11ই জ্যৈষ্ঠ কত সালে? 1306 বঙ্গাব্দে কিন্তু তার জন্ম, মানে তার জন্ম হয়েছিল, যে 1899 সালে, তাই না? জি, 11ই জ্যৈষ্ঠ 1800, অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। তার জন্মস্থান কোথায় ছিল? আমরা জানি যে ভারত, দেশ হচ্ছে কোথায়? ভারত, এবং রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং জেলা হচ্ছে কোথায়? বর্ধমান জেলা। প্রত্যেকটা টপিক আমরা ভালো করে পড়বো। বর্ধমান জেলার গ্রামের নাম হচ্ছে চুরুলিয়া গ্রাম। গ্রামের নাম হচ্ছে কি? আসানসোল মহকুমা। তার মহকুমার নাম হচ্ছে কি? আসানসোল, এবং গ্রামের নাম হচ্ছে চুরুলিয়া। প্রত্যেকটা টপিক আপনাদের জন্য মনে থাকে। তাহলে আমরা জানি যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এটা আমরা জানি। তার মৃত্যু কবে হয়েছিল বলেন দেখি একটু? মৃত্যু কত তারিখে হয়েছিল, কত সালে হয়েছিল, একটু বলার চেষ্টা করি দেখি। কাজী নজরুল ইসলামের মৃত্যু কত সালে হয়েছিল? আমরা জানি কাজী নজরুল ইসলামের মৃত্যু হয়েছিল 29শে আগস্ট। কত আগস্ট? 29শে আগস্ট 1976 সালে তার কি হয়? মৃত্যু হয়। এবং আমরা যদি দেখি সেটি হচ্ছে 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দ, এবং তার মৃত্যু হয়েছিল 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে তার কি হয়েছে? মৃত্যু হয়েছে। তার মৃত্যু স্থান কোথায় ছিল? তার মৃত্যু স্থান ছিল ঢাকা, বাংলাদেশ। কোথায় তিনি মৃত্যুবরণ করেছেন? ঢাকা, বাংলাদেশ। এছাড়াও দেখেন তার মৃত্যুর কারণটা কি ছিল। আমরা সকলেই জানি যে তিনি মৃত্যুবরণ করেছিলেন কত বছর বয়সে? 77 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তো আমরা সকলে কিন্তু উত্তরগুলো দিব, এবং আজকে এমন ভাবে পড়বো আপনি যে কোনো চাকরি পরীক্ষায় জন্য কাজী নজরুল ইসলাম থেকে যদি যেভাবে প্রশ্ন আসুক আপনি নিশ্চিতভাবে দিতে পারবেন। আমরা একদম টোটালি এই বিষয়টি আমরা আজকে জানবো। কাজী নজরুল ইসলাম সম্পর্কে যত তথ্য আছে সবগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। তার মৃত্যুর কারণ ছিল হচ্ছে পিক্স ডিজিজ, যেটাকে বলা হয় কি ডিজিজ? পিক্স ডিজিজ বলা হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে একটা মস্তিষ্ক রোগ। এটি হচ্ছে কি রোগ? মস্তিষ্ক রোগ। এবং বলেন তো দেখি তার যে মস্তিষ্ক রোগটি যে হয়েছিল এটি কত সালে হয়েছিল? আমরা জানি তার এই মস্তিষ্ক রোগটি হয়েছিল 1942 সালে। কত সালে? 1942 সালে তার এই মস্তিষ্ক রোগটি হয়েছিল, পিক্স ডিজিজ যেটাকে বলা হয়। বাকশক্তি হারিয়ে ফেলেন, তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন 43 বছর বয়সে। কত বছর বয়সে? 43 বছর বয়সে তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন। তিনি ছিলেন বাবা মার কততম সন্তান? একটু কমেন্টস করেন দেখি কারা জানেন কাজী নজরুল ইসলাম সম্পর্কে। তিনি ছিলেন বাবা মায়ের ষষ্ঠ সন্তান ছিলেন। তিনি বাবা মায়ের কততম সন্তান ছিলেন? ষষ্ঠতম সন্তান তিনি ছিলেন। তাহলে আমরা দেখলাম যে কাজী নজরুল ইসলামের যে জন্ম হয়েছিল, আমরা জানি কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল 24 মে। কত মে? 24 মে 1899 সালে 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে। তার জন্মস্থান ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি মৃত্যুবরণ করেছিলেন 29শে আগস্ট 1976 সালে, অর্থাৎ 12ই ভাদ্র 1383 বঙ্গাব্দে, এটা আমরা জানি। তার মৃত্যুস্থান ছিল ঢাকা, বাংলাদেশ।
তার মৃত্যুর কারণ ছিল পিক্স ডিজিজ, যেটি ছিল মস্তিষ্ক রোগ, যে রোগে তিনি আক্রান্ত হয়েছিলেন 1942 সালে, এটা আমরা জানি। এবং তিনি বাকশক্তি হারিয়ে ফেলেন 43 বছর বয়সে, এবং তিনি ছিলেন মা বাবার ষষ্ঠ সন্তান ছিলেন। এরপর দেখি তার সম্পর্কে আর কি কি তথ্য আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। তার সমাধি কোথায়? কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় কি জামে মসজিদ কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাকে কি করা হয়? দাফন করা হয়েছিল। এরপর দেখেন যে তার ডাক নাম কি ছিল। তার অনেকগুলো ডাক নাম ছিল, এর মধ্যে একটা নাম হচ্ছে নজর আলী, আমরা হয়তো অনেকেই জানি না। তার একটা ডাক নাম হচ্ছে কি নজর আলী। আরেকটি ডাক নাম আমরা সকলেই জানি, সেটি হচ্ছে কি দুখু মিয়া, তাই না? এরপর দেখেন তার আরো কিছু ডাক নাম ছিল, দেখি কে কে কমেন্টস করতে পারবেন আর কি কি ডাক নাম গুলো ছিল। আরেকটি হচ্ছে তারা খেপা, আরেকটি ডাক নাম হচ্ছে কি তারা খেপা, এবং তার আরো একটি ডাক নাম আছে, সেটি হচ্ছে ব্যাঙ্গাচি, আমরা হয়তো অনেকেই জানি না। তার আরেকটি ডাক নাম হচ্ছে কি ব্যাঙ্গাচি। তাহলে দেখেন যে কাজী নজরুল ইসলামের যে ডাক নাম ছিল নজর আলী, দুখু মিয়া, তারা খেপা এবং কি ব্যাঙ্গাচি, এগুলো ছিল কি তার ডাক নাম। এরপর দেখেন তিনি ঢাকায় প্রথম এসেছিলেন 1926 সালে, প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ঢাকায় এসেছিলেন মোট কতবার? কাজী নজরুল ইসলাম ঢাকায় এসেছিলেন মোট 13 বার। যারা জানেন না তথ্যগুলো জেনে নেবেন, 13 বার তিনি এসেছিলেন। নজরুলকে ঢাকায় স্থায়ীভাবে আনা হয়েছিল কত সালে? বলেন দেখি, কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে ঢাকায় আনা হয়েছিল কত সালে? একটু কমেন্টস করার চেষ্টা করি দেখি। ঢাকায় আনা হয়েছিল 1972 সালের 4 মে। মনে রাখবেন 1972 সালে কত মে? 4 মে। এত তারিখে তাকে কি আনা হয়েছে? ঢাকায় আনা হয়েছিল, সপরিবারে তৎকালীন সরকার ঢাকায় এনেছিলেন কাজী নজরুল ইসলামকে। জাতীয় কবি হিসাবে স্বীকৃতি, দেখেন জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দুটা তথ্য কিন্তু আছে। এই তথ্যগুলো হয়তো আমরা অনেকেই জানি না, যদি পরীক্ষায় আসে না জানার কারণে কিন্তু আপনার এই তথ্যটি কি হয়ে যাবে? মিস হয়ে যেতে পারে। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসাবে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছিল 1929 সালের 10 জানুয়ারি। মনে রাখবেন তাকে প্রথম জাতীয় কবি হিসাবে উপাধি দেওয়া হয়েছিল 1929 সালের 10 জানুয়ারি। তবে তাকে যখন বাংলাদেশে আনা হয় তখন 1974 সালে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। কত সালে? 1974 সালে। মনে রাখবেন স্বাধীন বাংলাদেশে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয় 1974 সালে। তাহলে তিনি যে জাতীয় কবি, এই উপাধিটা যে তিনি স্বাধীন বাংলাদেশে এসেই পেয়েছেন তা কিন্তু না, তারও আগে তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে 1929 সালের 10ই জানুয়ারি। জাতীয় কবি হিসাবে তাকে গেজেট প্রকাশ করা হয়। এই প্রশ্নের উত্তর দেখেন, আমি বলতেছি যে এবার যদি বিসিএস এ যদি কোনো প্রশ্ন আসে বা প্রাইমারি চাকরিতে যদি কোনো প্রশ্ন আসে, নিবন্ধনে যদি প্রশ্ন আসে, তাহলে একটা প্রশ্ন কিন্তু 100% কমন থাকবে। সেটি বলেন দেখি কোনটি? যে জাতীয় কবি হিসাবে গেজেট প্রকাশ হয় কত তারিখে? কে বলতে পারবেন দেখি? তাকে তো আমরা জানি যে 1974 সালে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু তাকে জাতীয় কবি হিসাবে যে গেজেটের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটা কত সালে হয়েছে? দেখেন কত সালে হয়েছিল বলেন দেখি। কত সালে হয়েছিল? 24 ডিসেম্বর। আমরা জানি কত ডিসেম্বর? 24 ডিসেম্বর 2024 সালে। 2024 সালের 24 ডিসেম্বর বর্তমান সরকার কি করেছে? তাকে জাতীয় কবি হিসাবে গেজেট প্রকাশ করেছে 24 ডিসেম্বর 2024 সালে, এবং যেটা প্রকাশিত হয়েছে 2 জানুয়ারি 2025 সালে। এখানে কিন্তু একটু ধারণাগত কিন্তু বিভাজন রয়েছে। তাকে জাতীয় কবি হিসাবে স্বীকৃতি দিয়ে গেজেট মানে কি করা হয়? জারি করা হয় 24 ডিসেম্বর 2024 সালে, কিন্তু সেটা প্রকাশিত হয় কত সাল তারিখে? প্রকাশিত হয় 2 জানুয়ারি 2025 সালে। এই তথ্যগুলো কিন্তু আপনারা একটু মিলে দেখবেন। আবার কেউ হঠাৎ করে বলবেন না যে জাতীয় কবি হিসাবে গেজেট যে দেওয়া হয়েছিল সেই গেজেটটা কত তারিখে দেওয়া হয়, এটা আবার 2 জানুয়ারি 2025 দিয়ে না, এটা হচ্ছে 24 ডিসেম্বর 2024 সালে গেজেটটি প্রকাশিত হয়েছিল। এরপর দেখি তার সম্পর্কে আর কি কি তথ্য আছে। বিদ্রোহী উপাধি, এই যে তিনি বিদ্রোহী উপাধি যে পেয়েছিলেন, এই বিদ্রোহী উপাধিটা কে দিয়েছিল এবং কখন দিয়েছিল? একটু উত্তর করার চেষ্টা করি। কখন দিয়েছিল তাকে বিদ্রোহী উপাধি? যারা উত্তরটি জানে একটু উত্তর করার চেষ্টা করি। কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী উপাধি দেওয়া হয় যখন 1922 সালের 22 অক্টোবর। কত তারিখে? 22 অক্টোবর যখন বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হয়েছিল। কোন কবিতা? বিদ্রোহী কবিতাটি যখন প্রকাশিত হয় তখন কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন কে? প্রমথ চৌধুরী। কে দিয়েছিলেন?
প্রমথ চৌধুরী, মনে রাখবেন কে দিয়েছিলেন? প্রমথ চৌধুরী তাকে বিদ্রোহী কবি উপাধি দিয়েছিলেন। এরপর হচ্ছে তার গানের দল। কে বলতে পারবেন যে তার একটি গানের দল ছিল বা তিনি একটি গানের দলের সাথে যুক্ত ছিলেন? সেই গানের দলের নাম কি? লেটো। তিনি লেটো গানের দলের সাথে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক দলের নাম কি ছিল? এই উত্তরটি কে দিতে পারবেন? তার রাজনৈতিক দলের নাম কি ছিল? পিরতি কিষাণ পার্টি। অনেকেই হয়তো জানেন না তার রাজনৈতিক দলের নাম কি ছিল। পিরতি কিষাণ পার্টি, এটি ছিল কি তার রাজনৈতিক দলের নাম। কাজী নজরুল ইসলামের একটি রাজনৈতিক দল ছিল, সেই দলের নাম হচ্ছে কি পিরতি কিষাণ পার্টি। এরপর দেখেন তিনি কি কি পুরস্কার পেয়েছিলেন সেটা যদি আমরা একটু খেয়াল করি। তিনি সর্বপ্রথম কোন পুরস্কার পেয়েছিলেন, কয়টি পুরস্কার পেয়েছিলেন জীবদ্দশায়, একটু দেখি কমেন্টস করি কে সঠিক উত্তর দিতে পারবেন। কাজী নজরুল ইসলাম সর্বপ্রথম পুরস্কার পেয়েছিলেন কি? জগৎ তারিণী পুরস্কার। আমরা হয়তো অনেকেই জানি কি পুরস্কার পেয়েছিলেন? জগৎ তারিণী পুরস্কার পেয়েছিলেন কত সালে? 1945 সালে। 1945 সালে তিনি কি পেয়েছেন? জগৎ তারিণী পুরস্কার পেয়েছেন। এরপর কি পুরস্কার পেয়েছেন? এরপর পেয়েছেন কি? পদ্মভূষণ উপাধি পেয়েছেন। কি ভূষণ? পদ্মভূষণ উপাধি তিনি পেয়েছিলেন। পদ্মভূষণ উপাধি পেয়েছেন কত সালে? 1960 সালে। তৎকালীন ভারতীয় সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন। এর পরবর্তী সময়ে তাকে আরো পুরস্কার দেওয়া হয়, সেটা হচ্ছে কি বলেন তো দেখি? ডিলিট উপাধি দেওয়া হয়। কি উপাধি দেওয়া হয়? ডিলিট উপাধি দেওয়া হয়। এই ডিলিট উপাধি দেওয়ার কথা ছিল 1974 সালে, কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে পরবর্তী বছর অর্থাৎ 1975 সালে তাকে কি দেওয়া হয়? এই যে ডিলিট উপাধিটি দেওয়া হয়েছিল 1975 সালে তাকে কি দেওয়া হয়? ডিলিট উপাধি দেওয়া হয়। পরবর্তীতে তিনি যখন স্বাধীন বাংলাদেশে আসলেন তখন তাকে 21শে পদক দেওয়া হয়েছিল। কত সালে বলেন তো দেখি? তাকে 21শে পদক দেওয়া হয়। 21শে পদক কত সালে দেওয়া হয়? 21শে পদক দেওয়া হয়েছিল 1976 সালের 21শে ফেব্রুয়ারি। 1976 সালের 21শে ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে কি দেওয়া হয়েছিল? 21শে পদক দেওয়া হয়েছিল। এর পরবর্তীতে তাকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। দেখেন মনে রাখবেন এগুলো, স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় তাকে। স্বাধীনতা কিন্তু অনেকেই পদক মনে করেন, স্বাধীনতা পদক না, স্বাধীনতা হচ্ছে কি পুরস্কার, আর 21-এর সাথে হচ্ছে পদক। স্বাধীনতা পুরস্কার তাকে দেওয়া হয় 1977 সালে। কত সালে? 1977 সালে। তাহলে কাজী নজরুল ইসলাম যে উপাধিগুলো পেয়েছিলেন অর্থাৎ যে পুরস্কারগুলো পেয়েছিলেন, যে পদকগুলো পেয়েছিলেন, সেগুলো আমরা এখন জানলাম। যে তিনি সর্বপ্রথম জগৎ তারিণী পদক পেয়েছিলেন, জগৎ তারিণী পুরস্কার 1945 সালে। এরপর তিনি ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কত সালে? 1960 সালে। এরপর ডিলিট উপাধি দিয়েছে, কে দিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়েছিল? ডিলিট উপাধি দিয়েছিল, ডক্টরেট অফ লিটারেচার। কখন দিয়েছিল? 1975 সালে। এরপর পরবর্তী বছর 1976 সালে তাকে কি দেয়া হয়? 21শে পদক দেয়া হয়েছিল এবং সর্বশেষ স্বাধীনতা পুরস্কার দেয়া হয় 1977 সালে স্বাধীনতা দিবস উপলক্ষে। জি, এরপর হচ্ছে কি তার কর্মজীবনটা কি ছিল? মনে রাখবেন তার কর্মজীবন, তিনি 1917 সাল থেকে 1920 সাল পর্যন্ত তিনি কি ছিলেন? ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন এবং তিনি যে পদে কর্মরত ছিলেন সেই পদের নাম হচ্ছে হাবিলদার। কোন পদে ছিলেন? হাবিলদার পদে কর্মরত ছিলেন এবং তিনি প্রথম বিশ্বযুদ্ধে কি করেন? অংশগ্রহণ করেন। এই সময় তিনি প্রথম বিশ্বযুদ্ধে কি করেছিলেন? অংশ নিয়েছিলেন। কে? কাজী নজরুল ইসলাম। তার বাংলাদেশের জাতীয়তা প্রদান। আচ্ছা এটা দেখেন বাংলাদেশে তখন কাকে মানে কাজী নজরুল ইসলামকে জাতীয়তা প্রদান করা হয়েছিল কত সালে? একটু উত্তর করেন তো দেখি। 1976 সালের 18ই ফেব্রুয়ারি। মনে রাখবেন 1976 সালের 18ই ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয়তা প্রদান করা হয়। তাকে নিয়ে আসা হয়েছে 1972 সালে, কিন্তু তাকে জাতীয়তা প্রদান করা হয়েছে কত সালে? যেটাকে বলা হয় কি 1976 সালে 18ই ফেব্রুয়ারি তাকে জাতীয়তা প্রদান করা হয়েছে। এই যে আমরা যে এতক্ষণ যে পড়াশোনাগুলো করতেছি এগুলো নিয়ে কিন্তু আপনাদের আবার কি আছে? এমসিকিউ প্রশ্ন আছে। তখন দেখবো যে এতক্ষণ যে আলোচনাগুলো আপনারা পড়লেন বা যে আলোচনাগুলো আপনারা দেখলেন এটার উপর ভিত্তি করে আপনি তাৎক্ষণিকভাবে সঠিক উত্তর দিতে পারেন কিনা সেটাও আজকে দেখা যাবে। আমাদের লাইভের সাথে যদি আপনি যুক্ত থাকেন তাহলে পরবর্তীতে আপনাদের জন্য প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো এখান থেকে যে তথ্যগুলো আমি পড়াচ্ছি এই তথ্যগুলো থেকে তাৎক্ষণিকভাবে কে সঠিক উত্তর দিতে পারে তখন আমরা দেখব। এখন দেখেন কাজী নজরুল ইসলাম কয়টি পত্রিকা সম্পাদন করেছিলেন, সম্পাদনার সাথে যুক্ত ছিলেন? কতটি পত্রিকায়? 4টি পত্রিকার সম্পাদক হিসাবে তিনি কি করেছিলেন? কাজ করেছিলেন। সেই 4টি পত্রিকা কি কি একটু দেখার চেষ্টা করি। দেখেন
চারটি পত্রিকায় সংক্ষেপে মনে রাখতে পারবেন। আজকে বেশ কিছু টেকনিক দিব আপনাদেরকে, সেটা হচ্ছে দেখেন গণধুলা মনে রাখবেন। কি মনে রাখবেন? গণধুলা। গণধুলা, যে অনেকেই উত্তর দিয়েছেন গণধুলা। গণধুলা যদি মনে রাখতে পারেন কিভাবে হয় দেখেন, গতে হচ্ছে গণবাণী পত্রিকা। কি বাণী পত্রিকা? গণবাণী পত্রিকা, যেটা হয়েছিল 12 আগস্ট 1926 সালে প্রকাশিত হয়েছিল। 12 আগস্ট কত সালে? 1926 সালে। এরপর দেখেন নতে হচ্ছে কি নবযুগ, মনে রাখবেন নতে হলো কি, নতে হচ্ছে নবযুগ পত্রিকা। এই নবযুগ পত্রিকা প্রকাশিত হয়েছিল 12 জুলাই 1920 সালে, মনে রাখবেন 12 জুলাই 1900 কত সালে? 20 সালে নবযুগ পত্রিকা প্রকাশিত হয়েছিল। এরপর ধতে হচ্ছে ধূমকেতু। ধুতে কি হবে? ধূমকেতু পত্রিকা। এই ধূমকেতু পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কত সালে? 12 আগস্ট 1922 সালে, মনে রাখবেন কত আগস্ট? 12 আগস্ট 1922 সালে ধূমকেতু পত্রিকাটি প্রকাশিত হয়। আর একটা হচ্ছে লাতে কি হবে? লাঙ্গল পত্রিকা। এই লাঙ্গল পত্রিকাটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1925 সালে, 1925 সালে। তাহলে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা টোটাল কয়টি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে টোটাল 4টি। যারা 3টি উত্তর দিয়েছেন আপনারা একটু জেনে নেন, তার সম্পাদিত পত্রিকা হচ্ছে 4টি। একটা হচ্ছে গণবাণী, যেটি প্রকাশিত হয়েছিল 12 আগস্ট 1926 সালে। নতে হচ্ছে নবযুগ, যেটি প্রকাশিত হয়েছিল 12 জুলাই 1920 সালে। এরপর হচ্ছে কি ধূমকেতু, যেটি প্রকাশিত হয়েছিল 12 আগস্ট 1922 সালে। এবং সর্বশেষ হচ্ছে লাঙ্গল পত্রিকা, যেটি প্রকাশিত হয়েছিল 1925 সালে। এই টোটাল কয়টি? তাহলে এই টেকনিকটি আপনারা মনে রাখবেন, গণধুলা। গণধুলা মনে রাখলেই হয়ে যাবে যে কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা আছে কয়টি? 4টি। গণবাণী, নবযুগ, ধূমকেতু এবং কি লাঙ্গল। সংক্ষেপে আপনারা মনে রাখবেন। আর বেশ কিছু কি আছে? কাব্যগ্রন্থ আছে। সেই কাব্যগ্রন্থগুলো দেখার আমরা একটু চেষ্টা করি। দেখেন ভাঙার গান, কাব্যগ্রন্থগুলো দেখেন, তার বেশ কিছু কাব্যগ্রন্থ রয়েছে। ভাঙার গান, এরপর হচ্ছে ছায়ানোট, যেটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1924 সালে। এরপর দেখেন পুবের হাওয়া, এটি প্রকাশিত হয়েছিল 1925 সালে। এগুলো হচ্ছে কি তার কাব্যগ্রন্থ। এরপর দেখেন চিত্তনামা, যেটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1925 সালে। সাম্যবাদী, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1925 সালে। এরপর দেখেন সর্বহারা, এই কাব্যগ্রন্থটি হয়েছিল 1926 সালে। এরপর দেখেন ঝিঙ্গে ফুল, সিন্ধু হিন্দল, যেটা আছে 1927 সালে। এরপর দেখেন সঞ্চিতা, এই সঞ্চিতা কাব্যগ্রন্থটি রচনা হয় কত সালে? 1928 সালে। এরপর দেখেন জিনজির, যেটি প্রকাশিত হয়েছিল 1928 সালে। সন্ধ্যা কাব্যগ্রন্থটি হয়েছিল 1929 সালে, তাই না? এরপর দেখেন চক্রবাক, যেটি প্রকাশিত হয়েছিল 1929 সালে। প্রলয় শিখা, যেটি প্রকাশিত হয়েছিল 1930 সালে। এবং মরুভাস্কর, যেটি প্রকাশিত হয়েছিল কত সালে? 1950 সালে। তাহলে এগুলো হচ্ছে কি কাজী নজরুল ইসলামের কি কাব্যগ্রন্থ। এরপর দেখেন তার বেশ কিছু কবিতা আছে, যে কবিতাগুলো থেকে প্রশ্ন আসেই। আপনার যে কোনো চাকরির পরীক্ষায় এই কবিতাগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। দেখার চেষ্টা করি ভর্তির জন্য কিভাবে যোগাযোগ করবেন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনাদেরকে নির্দিষ্ট নম্বর দিয়ে দিবে, আপনারা ওই নম্বরে যোগাযোগ করবেন। এরপর দেখেন কাজী নজরুল ইসলামের একটা কবিতা হচ্ছে মুক্তি। একটু বলেন তো দেখি এই কবিতা সম্পর্কে কার ধারণা আছে? এই মুক্তি কবিতা সম্পর্কে কার ধারণা আছে? এই কবিতাটি আসলে কি? এই মুক্তি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম রচিত কবিতা, মনে রাখবেন। কাজী নজরুল ইসলামের কি প্রথম রচিত কবিতা? কাজী নজরুল ইসলামের প্রথম রচিত কবিতা হচ্ছে কি মুক্তি। প্রলয় উল্লাস, এই যে প্রলয় উল্লাস যে কবিতাটি আছে, সেটা হচ্ছে কি অগ্নিবীণা কাব্যের কি প্রথম কবিতা, মনে রাখবেন। প্রশ্ন কিন্তু আসে যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কি? অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে কি প্রলয় উল্লাস। কাব্যগ্রন্থের কোন কবিতা? প্রথম কবিতা। এরপর দেখেন বিদ্রোহী, এই বিদ্রোহী কবিতাটি হচ্ছে কি অগ্নিবীণা কাব্যগ্রন্থের কোন কবিতা? দ্বিতীয় কবিতা, মনে রাখবেন। অনেক সময় প্রশ্ন আসে যে বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থতে নেওয়া হয়েছে। এটি হচ্ছে কি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবং অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতাটি হচ্ছে কি বিদ্রোহী কবিতা। আর প্রলয় উল্লাস হচ্ছে কি অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা। এরপর দেখি রক্ত সরধারিণী মা, এই যে রক্তা সরধারিণী মা, এটিও হচ্ছে কি অগ্নিবীণা কাব্যের একটি কবিতা। কিসের? অগ্নিবীণা কাব্যের কি একটি কবিতা। এটিও মাঝে মাঝে পরীক্ষায় আসে এবং এসেছিল। এরপর দেখেন সাম্যবাদী, এই যে সাম্যবাদী যে কবিতাটি আছে, বলেন তো দেখি সাম্যবাদী কবিতাটি এই সম্পর্কে কার কি ধারণা আছে? সাম্যবাদী যে কবিতাটি আছে, এই সাম্যবাদী কবিতাটি প্রকাশিত হয়েছিল কোথায়? লাঙ্গল পত্রিকায়। পরীক্ষায় একবার এসেছিল। কোন পত্রিকায়? লাঙ্গল পত্রিকায় সাম্যবাদী কবিতাটি কি হয়েছিল? প্রথম প্রকাশিত হয়েছিল।
এটাও আমরা কি করলাম, একটু জেনে রাখলাম। পাশাপাশি দেখেন যে আনন্দময়ীর আগমনে, এই যে আনন্দময়ীর আগমনে এই যে কবিতাটি আছে, এই সম্পর্কে কার কি ধারণা আছে? আনন্দময়ীর আগমনে এই কবিতাটি সম্পর্কে কার কি ধারণা আছে, একটু উত্তর করার চেষ্টা করি, দেখি কে কে জানেন। আনন্দময়ীর আগমনে ধূমকেতু পত্রিকায়, কোথায় হয়েছিল? ধূমকেতু পত্রিকায় এটি প্রকাশিত হওয়ার কারণে কাজী নজরুল ইসলামকে কোথায় যেতে হয়? কারাগারে যেতে হয়। এবং এই ধূমকেতু পত্রিকাটি কি হয়ে যায়? নিষিদ্ধ হয়ে যায়। মনে রাখবেন, এই ধূমকেতু পত্রিকাটি কত সালে নিষিদ্ধ হয়? 1922 সালেই এটাকে কি করা, নিষিদ্ধ ঘোষণা করা হয় ধূমকেতু পত্রিকাটি, যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল আনন্দময়ীর আগমনে। এই কবিতার কারণেই কবির কি হয়েছিল? কারাদণ্ড ভোগ করতে হয়েছিল কাজী নজরুল ইসলামকে। এরপর দেখি আমরা একটু যদি দেখার চেষ্টা করি, এখন দেখেন তার বেশ কিছু উল্লেখযোগ্য কবিতা আছে এবং তার সাথে বেশ কিছু কাব্যগ্রন্থের নাম আমরা আজকে জানবো। খেয়াল করেন, সিন্ধু একটা কবিতা আছে, সেই কবিতার নাম হচ্ছে সিন্ধু। এই কবিতাটি হয়েছে সিন্ধু হিন্দল যে কাব্যগ্রন্থ আছে সেখান থেকে নেওয়া হয়েছে। এই তথ্যগুলো কিন্তু আপনাদের জানতেই হবে, যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখেন যে অগ্রপথিক, এই যে কাব্যগ্রন্থ কবিতাটি আছে এটা নেওয়া হয়েছে জিনজির কাব্যগ্রন্থ থেকে। সব্যসাচী এই যে কবিতাটি নেওয়া হয়েছে ফণিমনসা কাব্যগ্রন্থ থেকে। মানুষ এই কবিতাটি নেওয়া হয়েছে সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। আমি সৈনিক এই কবিতাটি নেওয়া হয়েছে যৌবনের গান কাব্যগ্রন্থ থেকে। পাশাপাশি দেখেন চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতে তরুণ দল, চল রে চল রে চল। এই যে আমাদের যে রণসঙ্গীত আছে, এই রণসঙ্গীতটা নেওয়া হয়েছে কোথায়? সন্ধ্যা নামক কাব্যগ্রন্থ থেকে। এবং আমরা জানি এই রণসঙ্গীতটির 21 চরণ কি করা হয়? গাওয়া হয়। সামরিক বাহিনী কত চরণ গায়? 21 চরণকে তারা কি করে? বাজিয়ে থাকে। এবং এই যে আমাদের যে রণসঙ্গীতটি আছে এটি শিখা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মনে রাখবেন, কোন পত্রিকায়? শিখা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল আমাদের জাতীয় যে রণসঙ্গীতটি রয়েছে। এরপর দেখি জীবন বন্দনা এই কবিতাটি নেওয়া হয়েছে কোথা থেকে? সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে। সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে জীবন বন্দনা কবিতাটি নেওয়া হয়েছে। গাহি তাহাদেরই গান, তাই না, এই কবিতাটি নেওয়া হয়েছে সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে। মহরম যে কবিতাটি আছে এই কবিতাটি নেওয়া হয়েছে অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে। আর সংকল্প যে, তাই না, থাকবো না কুবদ্ধ করে, তাই না, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগ হতে যুগ, যুগান্তরে। আমরা ছোটবেলায় পড়েছিলাম সংকল্প কবিতাটি। এই সংকল্প কবিতাটি নেওয়া হয়েছে তোষামত কাব্যগ্রন্থ থেকে। তাহলে এখানে যে কাব্যগ্রন্থ কবিতাগুলো দেখালাম বা কাব্যগ্রন্থগুলো আমি দেখালাম, এগুলো অবশ্যই আপনাদের জানতে হবে। নাটক, এবার দেখি কাজী নজরুল ইসলামের টোটাল নাটক কয়টি ছিল, দেখি কে বলতে পারে। কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য নাটকগুলো বলেন। আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। মধু, মালা ও আলেয়া, ঝড়ে, পুতুলের বিয়েতে গেল। মনে রাখবেন, ঝড়ে কোথায় গেছে? পুতুলের বিয়েতে গেল। তাহলে মধু, মালা এবং আলেয়া ঝড়ে কোথায় গেল? পুতুলের বিয়েতে গেল। এতটুকু মনে রাখলেই যথেষ্ট, এতটুকু মনে রাখলেই যথেষ্ট, মনে রাখবেন, ঠিক আছে। মধু, মালা এবং আলেয়া কোথায় গেছে? ঝড়ে পুতুলের বিয়েতে গেছে। এই যে মধু, তাই না, মধুমালা কি আছে? মধু মালা। এরপর কি আছে বলেন তো দেখি, এই সরি, তাই না, এরপর হচ্ছে মধুমালা। এরপর কি আছে বলেন দেখি। মালা তো হবে না, মিলি হবে এখানে, সরি এখানে লিখে রাখবেন মিলি। এরপর হচ্ছে কি? মধু, মিলি ও আলেয়া ঝড়ে পুতুলের বিয়েতে গেল। মধুমালা। এরপর হচ্ছে ঝিলিমিলি, তার নাটকের নাম কি? ঝিলিমিলি, তার নাটকের নাম হচ্ছে ঝিলিমিলি। আরেকটি নাটক হচ্ছে আলেয়া, আরেকটি নাটক হচ্ছে কি? ঝড়, এই যে ঝড়। আরেকটি নাটক হচ্ছে কি? পুতুলের বিয়ে। আরেকটি হচ্ছে কি? পুতুলের বিয়ে। আজ পুতুলের বিয়ে পড়েছি না, পুতুলের বিয়ে। এইগুলো হচ্ছে কি? কাজী নজরুল ইসলামের কি নাটকের নাম, মনে রাখবেন। তাহলে আলেয়া, মধুমালা, ঝিলিমিলি এবং ঝড় এবং কি? পুতুলের বিয়ে। এভাবে আমরা টেকনিক দিয়ে সুন্দর করে মনে রাখতে পারি যে মধুমালা, ঝিলিমিলি, আলেয়া, ঝড় এবং কি? পুতুলের বিয়ে। এগুলো হচ্ছে কি? কাজী নজরুল ইসলামের কি নাটক, রচিত নাটক। উপন্যাসগুলো বলার চেষ্টা করি, দেখি কাজী নজরুল ইসলামের কয়টি উপন্যাস আছে, দেখি কে উত্তর করতে পারবে। কাজী নজরুল ইসলামের যে গুরুত্বপূর্ণ উপন্যাস কয়েকটা নাম বলেন দেখি। দেখেন, উপন্যাস হচ্ছে কুহেলিকা ও বাঁধন। মনে রাখবেন, কুহেলিকা ও বাঁধন কি করলো? মৃত্যুবরণ করলো। মনে রাখবেন, কুহেলিকা ও বাঁধন কি করেছে? মৃত্যুবরণ করলো। কুহেলিকা এবং বাঁধন মৃত্যুবরণ করলো। তার যে নাটক উপন্যাসগুলো আছে, একটা হচ্ছে কুহেলিকা, মনে রাখবেন,
তার একটি উপন্যাসের নাম হচ্ছে কি কুহেলিকা, তারপর হচ্ছে কি বাঁধনহারা, বাঁধনহারা, আরেকটি হচ্ছে কি মৃত্যু ক্ষুধা। এই তিনটা মনে রাখলেই যথেষ্ট, মৃত্যু ক্ষুধা, এই তিনটা উপন্যাস। তাহলে কাজী নজরুল ইসলামের এই তিনটা উপন্যাস মনে রাখলেই যথেষ্ট। তাহলে কুহেলিকা, বাঁধনহারা এবং কি মৃত্যু ক্ষুধা। তাহলে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলো আমরা কিভাবে মনে রাখবো, আজকে এখনই ক্লাসে মুখস্থ করে ফেলবেন, একদম ক্লাসে মুখস্থ করে ফেলবেন যে কুহেলিকা ও বাঁধন কি করেছে, মৃত্যুবরণ করেছে। কুহেলিকা, বাঁধনহারা, আর একটা হচ্ছে কি মৃত্যু ক্ষুধা। গল্প গ্রন্থ, কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ কয়টি আছে আমরা একটু দেখি, কমেন্টস করি। কাজী নজরুল ইসলামের টোটাল গল্প গ্রন্থ কতটি আছে একটু উত্তর করার চেষ্টা করি। শিউলি ব্যথায় রিক্ত, মনে রাখবেন শিউলি ব্যথায় রিক্ত। তার তিনটা গল্প গ্রন্থের নাম জানলেই হয়ে যাবে, বেশি জানার দরকার নেই। তিনটা, একটা হচ্ছে শিউলি মালা, মনে রাখবেন শিউলি মালা, শিউলি মালা। এরপর হচ্ছে কি ব্যথার দান, ব্যথার দান। আরেকটি হচ্ছে তার গল্প গ্রন্থ, সেটা হচ্ছে রিক্তের বেদন। কি আছে, রিক্তের বেদন, মনে রাখবেন। কাজী নজরুল ইসলামের গল্প গ্রন্থ হচ্ছে টোটাল তিনটা, মনে রাখলেই যথেষ্ট। শিউলি মালা, ব্যথার দান এবং রিক্তের বেদন। শিউলি ব্যথায় রিক্ত হয়ে যাবে, এই কয়েকটা মনে রাখলেই যথেষ্ট। আপনাদের প্রাইমারি চাকরির জন্য এই কয়েকটা মনে রাখলেই যথেষ্ট। কি রয়েছে, রণসঙ্গীত কি? আমরা জানি কাজী নজরুল ইসলামের রণসঙ্গীত হচ্ছে কি চল চল চল, তাই না, চল চল চল, এটি রণসঙ্গীত। এটি গাওয়া হয় প্রথম 21 চরণ কি করা হয়, এটা শরৎ মানে ধ্বনি বাজানো হয়। কত চরণের, 21 চরণের ধ্বনি কি করা হয়, 21 চরণের যেটাকে বলা হয় ধ্বনি এখানে কি করা হয়, বাজানো হয়। কোথায়, আমাদের সামরিক বিভাগগুলোতে, বিভিন্ন সামরিক যে বাহিনী আছে তাদের জন্য 21 চরণ এখানে গাওয়া হয়, বা 21 চরণের যে সুর আছে সুর বাজানো হয় এখানে। এবং এই রণসঙ্গীতটি প্রথম প্রকাশিত হয়েছিল কোন কাব্যগ্রন্থের, এটা হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের, মনে রাখবেন রণসঙ্গীতটি হচ্ছে সন্ধ্যা কাব্যগ্রন্থের এটি। এবং এটি প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়, শিখা পত্রিকায়। শিখা পত্রিকায় কি হয়েছিল, প্রকাশিত হয়েছিল আমাদের রণসঙ্গীত পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এবং এটাকে আমাদের রণসঙ্গীত করা হয় কবে, একটু উত্তর করেন দেখি। এটা আমাদের কত সালে রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়, এটাকে রণসঙ্গীত হিসাবে গৃহীত হয়েছিল 1972 সালে, মনে রাখবেন 1972 সালে। এই যে আমাদের যে রণসঙ্গীতটি রয়েছে এটাকে আমাদের জাতীয় রণসঙ্গীত হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়। তাহলে রণসঙ্গীত সম্পর্কে এতটুকু তথ্য জানলেই যথেষ্ট যে আমাদের সামরিক বিভাগগুলোতে এর 21 চরণের সুরকে বাজানো হয়। এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত, এটি শিখা পত্রিকা প্রকাশিত হয় এবং এটাকে আমাদের জাতীয় কি বলা যায় রণসঙ্গীত হিসাবে স্বীকৃতি প্রদান করা হয়েছে কত সালে, 1972 সালে। এতটুকু তথ্য জানলেই যথেষ্ট। তার প্রবন্ধগুলো দেখেন, কাজী নজরুল ইসলামের কি রয়েছে, প্রবন্ধ যেগুলো আছে সেই প্রবন্ধগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তার কি কি প্রবন্ধ আছে একটু বলেন তো দেখি, তার কি কি প্রবন্ধ আছে কে বলতে পারবেন? কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থগুলো কিভাবে কোন টেকনিকে আপনি মনে রাখতে পারবেন? দুর্দিনের যাত্রীরা, মনে রাখবেন কিরা, দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে যুগবাণী পত্রিকায় কি করেছে, যুগবাণী পত্রিকায় রাজবন্দির জবানবন্দি প্রকাশ করলো। মনে রাখবেন রাজবন্দির জবানবন্দি কি করলো, প্রকাশ করলো। এতটুকু মনে রাখলেই হয়ে যাবে, একদম এখনই আপনারা এটা কি করে ফেলবেন, একদম মস্তিষ্কে গেঁথে নেবেন যে দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে যুগবাণী পত্রিকায় কি করেছে, রাজবন্দির জবানবন্দি কি করলো, প্রকাশ করলো। এটা মনে রাখলে আপনাদের কি হবে না, তার প্রবন্ধ আর ভুলে যাবেন না কখনো। একটা হচ্ছে কি দুর্দিনের যাত্রী, একটা হচ্ছে কি রুদ্রমঙ্গল যেটাকে বলা হয়, তাই না, রুদ্রমঙ্গল। এরপর কি আছে, যুগবাণী, এটি একটি, তার হচ্ছে কি প্রবন্ধ। এরপর হচ্ছে কি রাজবন্দির জবানবন্দি। এতটুকু মনে রাখলেই যথেষ্ট আপনাদের, ঠিক আছে। দুর্দিনের যাত্রীরা মঙ্গলবারে যুগবাণী পত্রিকায় কি করলো, জি কি করলো, প্রকাশ করলো। কি প্রকাশ করেছে, রাজবন্দির জবানবন্দি প্রকাশ করলো। জি এই কয়েকটা জানলেই হয়ে যাবে, এই কয়েকটি জানলেই আপনাদের জন্য যথেষ্ট। আমি কিন্তু বারবার বলতেছি যে প্রাইমারি চাকরি পরীক্ষার জন্য যেগুলো আপনাদের জানাটা জরুরি এবং সচরাচর পরীক্ষা আসেই ওইগুলোই আপনাদেরকে কিন্তু দিচ্ছি, বাড়তি কোনো কিছু জানার কোনো প্রয়োজন নাই। জি অবশ্যই। এরপর দেখি কাজী নজরুল ইসলাম সম্পর্কে আর কি তথ্য আছে আমরা একটু দেখব। তার বাজেয়াপ্ত গ্রন্থ, তার বাজেয়াপ্ত হওয়া
গ্রন্থ, তার কি কি গ্রন্থগুলো বাজেয়াপ্ত হয়েছিল, কোন কোন কবিতাগুলো বাজেয়াপ্ত হয়েছিল সেটাও আমরা আজকে একটু দেখব, একটু দেখার চেষ্টা করি। দেখেন, বিষের বাসী গ্রন্থের নাম কি? বিষের বাসী। এটি ছিল কাব্যগ্রন্থ এবং এটাকে নিষিদ্ধ করে কে? ব্রিটিশ সরকার। এটাকে নিষিদ্ধ করেছিল কে? ব্রিটিশ সরকার। এরপর দেখেন যে ভাঙ্গার গান, এই ভাঙ্গার গান কাব্যগ্রন্থ, এটাকে নিষিদ্ধ করেছিল কে? ব্রিটিশ সরকার। কে নিষিদ্ধ করেছিল? ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। এরপর দেখেন প্রলয় শিখা, প্রলয় শিখা এটিও একটি কাব্যগ্রন্থ। এটার জন্য কি দেওয়া হয়? 6 মাসের জেল প্রদান করা হয়। কাজী নজরুল ইসলামকে কত মাসের জেল প্রদান করা হয়েছিল? 6 মাসের জেল প্রদান করা হয়েছিল। এরপর দেখি চন্দ্রবিন্দু, এই যে এটি সঙ্গীত যে গ্রন্থ রয়েছে, একটি সঙ্গীত গ্রন্থ, এই সঙ্গীত গ্রন্থটির জন্য 6 মাস জেল তাকে কি করতে হয়েছিল? ভোগ করতে হয়েছিল। এরপর দেখেন যোগবাণী, তার প্রথম নিষিদ্ধকৃত কি? প্রবন্ধ গ্রন্থ। এটা কি সর্বপ্রথম নিষিদ্ধ হয়েছিল কি? যোগবাণী, যেটা 1922 সালে যখন ওই যে আনন্দময়ীর আগমনে নিষিদ্ধ করা হয়, ঠিক ওই সময় যোগবাণী যে প্রবন্ধ গ্রন্থটি আছে সেটাকেও নিষিদ্ধ করা হয়েছিল। এটা করেছিল কে? ব্রিটিশ সরকার এটাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। এরপর হচ্ছে আনন্দময়ীর আগমনে, এটি ছিল একটা কবিতা, এটার জন্য 1 বছরের কারাদণ্ড তাকে কি করতে হয়? ভোগ করতে হয়েছিল কাজী নজরুল ইসলামকে। টোটাল 1 বছরের কারাদণ্ড ভোগ করতে হয়েছিল। এরপর দেখেন বিদ্রোহীর কৈফিয়ত, এই যে একটা কবিতা আছে, এই কবিতাটি ব্রিটিশ সরকার কি করেছিল? নিষিদ্ধ করেছিল। কাকে? এটাকে। এখন এই যে তার যে বাজেয়াপ্ত হওয়া যে গ্রন্থগুলো আছে, এগুলোকে আমরা কি সহজে মনে রাখতে পারি কিনা দেখি না, একটু চেষ্টা করি। ঠিক আছে, দেখেন এটা সহজে মনে রাখতে পারেন। ভাঙ্গা বাঁশি বাজিয়ে, কি বাঁশি বাজিয়ে? ভাঙ্গা বাঁশি বাজিয়ে প্রলয় গান গেলেন, প্রলয় গান গাইলো বিন্দু। কে গিয়েছে? বিন্দু গিয়েছে। তাহলে দেখেন, ভাঙ্গা বাঁশি বাজিয়ে প্রলয় গান গাইলো বিন্দু, এই টেকনিকটা দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? খুব সহজেই তার যে নিষিদ্ধ যে গ্রন্থগুলো আছে সেগুলো মনে রাখতে পারি। তাহলে দেখেন, ভাঙ্গা, ভাঙ্গাতে কি হবে? ভাঙ্গার গান, এই যে ভাঙ্গার গান। বাঁশিতে হচ্ছে বিষের বাঁশি। প্রলয়, প্রলয়তে হচ্ছে প্রলয় শিখা, তাই কি না? এরপর কি আছে? প্রলয় শিখা। এরপর কি আছে? বিন্দু, বিন্দুতে কি আছে? চন্দ্র বিন্দু। কি আছে? চন্দ্র বিন্দু। আরেকটি হচ্ছে কি? যুগবাণী, তাই না? আরেকটি হচ্ছে কি? এই যে ন যে আছে এখানে গান, এই নতে কি হবে? বাণী, হচ্ছে যুগবাণী। তাহলে ভাঙ্গা বাঁশি বাজিয়ে প্রলয় গান গাইলো কে? বিন্দু। কাজী নজরুল ইসলামের প্রথম কি কি ছিল? তার যে প্রথম, মানে প্রথম কবিতা, প্রথম কাব্যগ্রন্থ, প্রথম গল্প গ্রন্থ, প্রথম হচ্ছে কি? প্রবন্ধ গ্রন্থ, এগুলো আমরা টেকনিক দিয়ে জানার চেষ্টা করব। একটু আসেন তো দেখি। কাব্যকার বিনা, মনে রাখবেন। হ্যাঁ, কাজী নজরুলের প্রথম, মনে রাখবেন কি? কাজী নজরুলের প্রথম, কাজী নজরুলের প্রথম। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। একটু টেকনিক দিয়ে চেষ্টা করি। দেখেন, কাব্যকার বিনা, কাব্যকার বিনা ঔপন্যাসিক, ঔপন্যাসিক, ঔপন্যাসিক বাঁধনকে। তাহলে কাব্যকার বিনা ঔপন্যাসিক কাকে? বাঁধনকে কি দিয়েছিল? তাহলে কাব্যকার বিনা ঔপন্যাসিক বাঁধনকে ব্যথার গল্প গ্রন্থ, মনে রাখবেন। ব্যথার গল্প গ্রন্থ, ঝিলিমিলি নাটক, ঝিলিমিলি নাটক, মুক্ত কবিতা, তাই না? কি ছিল? মুক্ত কবিতা অথবা মুক্তি কবিতা। হ্যাঁ, মুক্তি কবিতা। এরপর হচ্ছে কি? গল্প কাহিনী। তারপর হলো কি? গল্প হেনা, গল্প হেনা। তাহলে দেখেন, কাব্যকার বিনা ঔপন্যাসিক বাঁধনকে ব্যথার গল্প গ্রন্থ, ঝিলিমিলি নাটক, মুক্ত কবিতা, গল্প কাহিনী, এরপর হচ্ছে কি? গল্প হেনা ও প্রবন্ধ, ও কি? প্রবন্ধ বাণী, ও প্রবন্ধ বাণী কি দিয়েছেন? উপহার দিয়েছেন। উপহার কি করেছেন? দিয়েছেন, উপহার দিয়েছেন। এই টেকনিকটা যদি কেউ মনে রাখতে পারেন তাহলে তার আর কখনো ভুল হবে না। তার প্রথম যে প্রকাশিত যে বিষয়গুলো আছে, খেয়াল করেন। কাব্যকার, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে কি? অগ্নিবীণা। বীণাতে কি হবে? অগ্নিবীণা। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা। তার প্রথম উপন্যাস হচ্ছে বাঁধন হারা। তার প্রথম গল্প গ্রন্থ হচ্ছে কি? ব্যথার দান।
তার প্রথম নাটক হচ্ছে কি ঝিলিমিলি, তার প্রথম কবিতা হচ্ছে মুক্তি, তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম হচ্ছে কি বাউন্ডেলের আত্মকাহিনী। মনে রাখবেন এই যে কাহিনীতে কি হবে, বাউন্ডেলের আত্মকাহিনী, মনে রাখবেন বাউন্ডেলের আত্মকাহিনী তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ। আর তার প্রথম প্রকাশিত শুধু গল্প সেটা হচ্ছে কি হাসনা হেনা, মনে রাখবেন কি সরি হেনা, এটা হচ্ছে হেনা, হেনা নামেই কি করেছেন তিনি গল্প প্রকাশ করেছেন। আর তার প্রথম প্রবন্ধ গ্রন্থের নাম হচ্ছে যুগবাণী, এই বাণীতে কি হবে যুগবাণী, মনে রাখবেন। আমি আবারও বলি যে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত যে সাহিত্যকর্মগুলো আছে, ঠিক আছে জি, সেটা দেখেন যে কাব্য, তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বীণা, তার প্রথম উপন্যাস হচ্ছে বাঁধন হারা, তার প্রথম গল্প গ্রন্থ হচ্ছে ব্যথার দান, তার প্রথম নাটক হচ্ছে কি ঝিলিমিলি, তার প্রথম কবিতা হচ্ছে কি মুক্তি, তার প্রথম গল্প কাহিনী প্রকাশিত গল্প গ্রন্থ, তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ হচ্ছে কি বাউন্ডেলের আত্মকাহিনী, তার প্রথম প্রকাশিত গল্প হচ্ছে হেনা, তার প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ সেটি হচ্ছে কি, সেটি হলো আমরা জানি যুগবাণী, একটু আগে কিন্তু আমরা দেখেছি। তাহলে আজকে কাজী নজরুল ইসলাম সম্পর্কে আমরা কি জানলাম, বেশ কিছু তথ্য আমরা জানলাম। এখন দেখি আপনাদের কার কতটুকু তথ্য মনে আছে, একটু দেখার চেষ্টা করি কার কতটুকু তথ্য আপনাদের মনে আছে। এতক্ষণ যা আমরা পড়লাম, এখন দেখি আমরা প্র্যাকটিস করব। দেখেন কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা কোনটি, কোন রচনাটি কাজী নজরুল ইসলামকে কি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেছিলেন, এবং এটি এসেছিল যে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রথম পর্যায়ে 2023 সালের প্রশ্ন কিন্তু এটি। দেখি কে সঠিক উত্তর দিতে পারেন, একটু উত্তর করার চেষ্টা করি। এখানে 4টি অপশন দেওয়া আছে, খনিকা, তাসের দেশ, বসন্ত, কালের যাত্রা, কোনটি হবে বলেন দেখি কোনটি হবে। কাজী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি কি করেছিলেন উৎসর্গ করেছিলেন। আচ্ছা এখান থেকে আরেকটা তথ্য দেখি যে রবীন্দ্রনাথকে উৎসর্গ করছিল কি বলেন তো দেখি, রবীন্দ্রনাথকে উৎসর্গ করে, রবীন্দ্রনাথকে কি করেছিল উৎসর্গ করে, কে উৎসর্গ করে, উৎসর্গ করে কে কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করে কাজী নজরুল ইসলাম কোন গ্রন্থ বলেন দেখি, কে বলতে পারবেন কোন গ্রন্থ তিনি উৎসর্গ করেছিলেন, কাকে বরবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়েছিলেন, একটু উত্তর করেন দেখি। তাহলে বসন্ত যেটি আছে এটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন, নজরুলকে উৎসর্গ করেছিলেন তাই না। কিন্তু নজরুল ইসলাম কোনটা উৎসর্গ করেছিলেন বলেন তো দেখি, সেটা আমরা জানি সকলেই, সেটি হচ্ছে কি সঞ্চিতা, আমরা জানি তাই না। সঞ্চিতা তাকে কি করেছিলেন উপহার হিসেবে দিয়েছিলেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আরো একটা জিনিস তিনি উপহার দিয়েছিলেন, এটাকে বলতে পারবেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে কাজী নজরুল ইসলাম কি করেছিলেন আরো একটি উপহার দিয়েছিলেন, সেটা কি উপহার দিয়েছিলেন কে বলতে পারবেন দেখি, সঠিক উত্তর একটু দেওয়ার চেষ্টা করি, কে সঠিক উত্তর দিতে পারবেন। আমরা জানি সেটা হচ্ছে রবিহারা কবিতা, একটা কবিতাও রবীন্দ্রনাথকে উপহার দিয়েছিলেন, সেটি হচ্ছে কি রবিহারা, মনে রাখবেন। এই রবিহারা কবিতাটি কাজী নজরুল ইসলাম কাকে দিয়েছিলেন, রবীন্দ্রনাথকে উপহার দিয়েছিলেন। আচ্ছা সঞ্চয়িতা, যেটা সঞ্চয়িতাটা হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছেন, মনে রাখবেন রবীন্দ্রনাথ হচ্ছে বড় কবি, বিশ্বকবি, তো বিশ্ব মানে বড়, জাতীয় মানে একটু ছোট, মানে আমি মানে এটা হচ্ছে কি তাদের সম্মানের দিক থেকে বলতেছি না, আমি ভাবার্থ রূপক অর্থে কিন্তু বলতেছি, কেউ আবার অন্যভাবে নিয়েন না। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু বিশ্বকবি, বিশ্বটা হচ্ছে কি বড়, আর জাতীয় মানে কি একটা দেশ, দেশের কবি, সেই দেশটা হচ্ছে কি ছোট। তাহলে যেটা বড় সঞ্চয়িতা হচ্ছে বড়, এটা হচ্ছে রবীন্দ্রনাথ লিখেছেন, আর সঞ্চিতা হচ্ছে ছোট, এটা কাজী নজরুল ইসলাম লিখেছেন। এভাবে আপনারা কি করতে পারবেন, মনে রাখতে পারবেন। এখন দেখি তাহলে সঠিক উত্তরটা কি হচ্ছে, সকলে দেওয়ার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে কি বসন্ত। এরপর দেখি আরেকটা প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি, দেখেন কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ কোনটি কাজী নজরুল ইসলামের, এটিও কিন্তু পরীক্ষায় এসেছিল, এগুলো সবগুলো পরীক্ষার প্রশ্ন। দেখেন ভাঙার গান, প্রলয় শিখা, বিষের বাসী, যুগবাণী, কোনটি হবে বলেন তো দেখি, প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটা হতে পারে, কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ কোনটি, কে সঠিক উত্তর দিতে পারবেন, একটু উত্তর করার চেষ্টা করি। যুগবাণী যেটি হচ্ছে আনন্দময়ের আগমনে যখন প্রকাশিত হয় ওই বছরই, অর্থাৎ 1922 সালে ওই বছরই ব্রিটিশ সরকার এই যুগবাণী প্রবন্ধ যে গ্রন্থটি আছে সেই প্রবন্ধ গ্রন্থটি, এবং যুগবাণীর যে প্রবন্ধ গ্রন্থ এটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রবন্ধ গ্রন্থ, এটাকেই তারা কি করে দেয়, ব্রিটিশ সরকার নিষিদ্ধ করে দেয়, এটা আপনাদের মনে রাখতে হবে। এরপর দেখি
কাজী নজরুল ইসলামের উপন্যাস নয় কোনটি? দেখেন তো দেখি কাজী নজরুল ইসলামের কি নয়? উপন্যাস নয় কোনটি? এই যে উত্তর করার ক্ষেত্রে আমরা কি দেখি? কাজী নজরুল ইসলামের উপন্যাস দেখার সাথে সাথেই একটা উত্তর দিয়ে দিই, কিন্তু আপনাকে আগে প্রশ্নটি ভালো করে পড়তে হবে। এখানে বলেছে কাজী নজরুল ইসলামের কি নয়? উপন্যাস নয় কথাটি কিন্তু আছে। দেখেন, কুহেলিকা, মৃত্যু ক্ষুধা, বাঁধনহারা, ব্যথার দান, কোনটি হবে বলেন তো দেখি? কাজী নজরুল ইসলামের কি উপন্যাস? কোনটা উপন্যাস নয় বলেন? আমি একটু আগে জেনেছি, হ্যাঁ একটু আগে কিন্তু আমরা পড়েছি, তাই না? একটা টেকনিক কিন্তু আপনাদেরকে দিয়েছি। আমরা একটু আগে জেনেছি, কি জেনেছিলাম আমরা মনে আছে? যে কুহেলিকা ও বাঁধন, মনে আছে কিনা? একটু আগে কিন্তু পড়েছি, কুহেলিকা ও বাঁধন কি করেছে? মৃত্যুবরণ করেছে, মৃত্যুবরণ করেছে। কুহেলিকা এবং বাঁধন কি করেছে? মৃত্যুবরণ করেছে। এই কুহেলিকা, বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা, এই তিনটা হচ্ছে কি তার উপন্যাস, আমাদের জাতীয় কবির কি উপন্যাস। তাহলে কুহেলিকা হবে না, মৃত্যু ক্ষুধাও হবে না, বাঁধনহারা হবে না, তাহলে কি হবে? ব্যথার দান। তাহলে সঠিক উত্তর হবে ব্যথার দান। এরপর দেখি আর কি কি প্রশ্ন আসছে। এরপর দেখি কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? দেখেন, কোনটি কাজী নজরুল ইসলামের রচনা? কাজী নজরুল ইসলামের রচনা কোনটি? দেখেন, গৃহদাহ, মৃত্যু ক্ষুধা, কাশবনের কন্যা, খোয়ারি, কোনটা কাজী নজরুল ইসলামের কি রচনা? দেখি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি। এখানে আপনারা দেখতেই পারতেছেন যে গৃহদাহ হবে না, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কাশবনের কন্যা হবে না, খোয়ারি হবে না, তাহলে কি হবে? মৃত্যু ক্ষুধা, একটু আগে যেটা দেখেছি মৃত্যু ক্ষুধা। এরপর দেখি আর কি কি আছে। এরপর হচ্ছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কাব্য কোনটা? কোনটি কাজী নজরুল ইসলামের কি বিদ্রোহমূলক কাব্য? একটা কাব্য রয়েছে যেখানে তিনি বিদ্রোহ প্রকাশ করেছেন, সেটি কি অগ্নিবীণা, দোলন চাপা, ছায়ানট নাকি চক্রবাক? কোনটি হইতে পারে কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কবিতা? কোনটি এখানে আছে? কাজী নজরুল ইসলামের বিদ্রোহমূলক কি কাব্য কোনটি হইতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। অগ্নিবীণা কাব্য, যেখানে কি হয়েছিল আমরা জানি যে অগ্নিবীণা কাব্যগ্রন্থে কি প্রকাশিত হয়েছিল? আনন্দময়ীর আগমনে। এরপর দেখেন সঞ্চিতা কাব্যগ্রন্থ, দেখেন সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? আচ্ছা, সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, জসিমউদ্দিন নজরুল ইসলাম, দুইটা কাব্যগ্রন্থ আছে। আমরা জানি একটা হচ্ছে সঞ্চয়িতা, তাই না? একটা হচ্ছে সঞ্চয়িতা, আরেকটি হলো সঞ্চিতা। আমি বলেছি বানান দেখবেন, এই বানানটা বড়, অর্থাৎ এটা হলো বিশ্বকবি। বিশ্ব যেহেতু বড়, এই জন্য কি এই বানান বড়, এই জন্য এটা বিশ্বকবি অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর। আর কাজী নজরুল ইসলাম যেহেতু জাতীয় কবি, মানে বিশ্বের মধ্যে একটা দেশের কবি, এটা হলো ছোট, এই জন্য ছোট বানানটি হচ্ছে কি কার? কাজী নজরুল ইসলাম। তাহলে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু মনে রাখবেন। এরপর দেখি কি আছে। নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার কি করে বাজেয়াপ্ত করেছিল? দেখেন, নজরুলের কোন রচনাটি কে বাজেয়াপ্ত করেছিল? ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল কাজী নজরুলের কোন? দেখেন কোন কোন রচনাটি বলেন দেখি। অগ্নিবীণা, বিষের বাঁশি, ব্যথার দান, ছায়ানট, বুঝতে হবে কিন্তু। অগ্নিবীণা, বিষের বাঁশি, ব্যথার দান, আর একটা হচ্ছে কি ছায়ানট, কোনটি সঠিক উত্তর হইতে পারে? একটু সকলে উত্তর করার চেষ্টা করি। সরকার নিষিদ্ধ করে কোনটি বলেন তো দেখি? অগ্নিবীণা নাকি বিষের বাঁশি বলেন দেখি। এই যে অগ্নিবীণা কাব্যগ্রন্থে যে আনন্দময়ীর আগমনে এটাকে নিষিদ্ধ করেছিল, তো এখানে দেখেন বিষের বাঁশি, অর্থাৎ এটা হলো একটি রচনা, এটা হলো কি একটা রচনা, বিষের বাঁশি, এটা কি পুরা রচনাটাকেই সে কি করে দেয়? নিষিদ্ধ করে দিয়েছিলেন ব্রিটিশ সরকার। এরপর দেখি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় উল্লেখকৃত সাক্ষ্যমুনিকে। দেখেন, কাজী নজরুল ইসলামের যে সাম্যবাদী কবিতা আছে, সেই সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনি একটা কি আছে? বিশেষ একটা পরিভাষা ব্যবহার করা হয়েছে। এই সাক্ষ্যমুনিটা আসলে কে? একটু উত্তর করেন দেখি। সেটা কি গৌতম বুদ্ধ, যীশু খ্রিস্ট, চৈতন্য নাকি অতীশ দীপঙ্কর? কে সেই ব্যক্তিটিকে? একটু উত্তর করার চেষ্টা করি। সাক্ষ্যমুনি বলতে কাকে উল্লেখ করেছেন? তিনি গৌতম বুদ্ধকে উল্লেখ করেছেন। তিনি কাকে নির্দেশনা দিয়েছেন? সাক্ষ্যমুনি বলতে এখানে গৌতম বুদ্ধকে তিনি বলেছেন। গৌতম বুদ্ধের আরেক নাম হচ্ছে কি সাক্ষ্যমুনি। তো এই সাক্ষ্যমুনি হিসাবে তিনি কাকে নির্দেশ দিয়েছেন? গৌতম বুদ্ধকে। এরপর দেখি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়? এই যে দেখেন, বিদ্রোহী কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1922 সালে প্রকাশিত হয়েছিল, 22শে অক্টোবর। একটু আগে কিন্তু ক্লাসের শুরুতে কিন্তু আমরা আলোচনা করেছি এটা, 1922 সালে। এরপর দেখি কাজী নজরুল ইসলাম রচিত নিচের কোন গ্রন্থ একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে? একজন রাজনৈতিক নেতাকে উপলক্ষ করে তিনি একটা গ্রন্থ কি করেছেন? রচনা করেছেন। কোনটি? অগ্নিবীণা, বুলবুল, জিঞ্জির, চিত্তনামা। অর্থাৎ কাজী নজরুল ইসলাম, এটা এই ঘটনাটা হয়েছিল 1925 সালে। আর 1925 সালে একটা ঘটনা ঘটেছিল, সেই 1925 সালে সেই ঘটনাকে কেন্দ্র করে কাজী নজরুল ইসলাম একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে একটি রচনা কি করেন?
একটি রচনা লিখেন বা একটা লেখা তিনি লিখেছিলেন, সেই লেখা কোনটি? একটু উত্তর করেন দেখি। সেটা কি অগ্নিবীণা, বুলবুল, জিনজির নাকি চিত্তনামা? কোনটি সঠিক উত্তর হইতে পারে? একটু উত্তর করার চেষ্টা করি। কোনটি সঠিক উত্তর হইতে পারে? একটু উত্তর করি দেখি কে সঠিক উত্তর দিতে পারে। হ্যাঁ, সেটি হচ্ছে 1925 সালে যখন চিত্তরঞ্জন দাস, একজন রাজনীতিবিদ ছিলেন চিত্তরঞ্জন দাস, তিনি যখন মৃত্যুবরণ করেন, এই চিত্তরঞ্জন দাসের মৃত্যুবরণকে কাজী নজরুল ইসলাম ভালোভাবে মেনে নিতে পারেননি। তিনি অনেক বেশি কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট থেকে তিনি কি করেন, এই যে চিত্তনামা, এই গ্রন্থটি তিনি রচনা করেছিলেন, চিত্তনামা। এরপর দেখি কাজী নজরুল ইসলামের রচনায় কোন চলচ্চিত্র নির্মিত হয়? দেখেন, কাজী নজরুল ইসলামের যে রচনাকে কেন্দ্র করে, তার যে কোনো একটা গল্পকে কেন্দ্র করে একটা চলচ্চিত্র নির্মিত হয়েছে। সেই চলচ্চিত্রের নাম কি? কিন্তু দেখি বিদ্যাপতি। মনে রাখবেন, কাজী নজরুল ইসলাম রচিত মানে রচনাকে কেন্দ্র করে বিদ্যাপতি যে চলচ্চিত্র, এই বিদ্যাপতি নামে কি হয়েছিল? চলচ্চিত্র রচনা করা হয়েছিল। মনে রাখবেন, সেটি হচ্ছে কি? বিদ্যাপতি। মনে রাখবেন, সেটি হলো কি? বিদ্যাপতি। মনে রাখবেন সবাই, যারা চৌহী দিয়েছেন আপনারা এই বিষয়টি আজকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর দেখেন, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটা? দেখেন, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? দেখেন, পদ্মগোখরা, পদ্মপুরাণ, পদ্মাবতী, পদ্মরাগ। খেয়াল করেন, আমরা জানি এই যে পদ্মরাগ, এটি কে লিখেছিলেন? পদ্মরাগ বলেন তো দেখি। পদ্মরাগ লিখেছেন কি? বেগম রোকেয়া, তাই না? এরপর দেখেন, পদ্মাবতী লিখেছেন আলাওল। তারপর হচ্ছে পদ্মপুরাণ কে লিখেছেন? দেখি কমেন্টস করেন দেখি, আর একটু কমেন্টস করেন দেখি, পদ্মপুরাণ কে লিখেছেন? এই নামটি কিন্তু জানার কথা যারা সাহিত্য সম্পর্কে জেনেছেন বা পড়েছেন। তাহলে এখানে যেটি আছে সেটা হচ্ছে কি বলেন দেখি? বিদ্যাপতি লিখেছেন, তাই না? এরপর হচ্ছে দেখেন পদ্মগোখরা, এই যে পদ্মগোখরা যে গল্পটি আছে, সেই পদ্মগোখরা গল্পটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম লিখেছেন। যে অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর এতক্ষণ যারা সঠিক উত্তর দিতে পেরেছেন। এরপর হচ্ছে আমরা দেখার চেষ্টা করি আর কি আছে, দেখি একটু। এরপর দেখি তো শিক্ষার্থী বৃন্দ যারা এতক্ষণ যুক্ত ছিলেন, আমাদের হচ্ছে স্পেশাল একটি আয়োজন চলছে, যে প্রাইমারি অ্যাডভান্স স্পেশাল কেয়ার লাইভ 15 নম্বর ব্যাচ। কখনো কি ভেবে রেখেছেন যে আমাদের কিন্তু 14টা ব্যাচ কিন্তু রানিং, তার মানে কত অ্যাডভান্স? প্রত্যেকটা ব্যাচে আমি ধরলাম এভারেজ প্রত্যেকটা ব্যাচে যদি 500 জন শিক্ষার্থী আমাদের থাকে, তাহলে 14টা ব্যাচে কতজন শিক্ষার্থী আছে? প্রায় 7000 শিক্ষার্থী। তো দেখেন, এই 7000 জন কিন্তু আপনার আগে কিন্তু অলরেডি তারা প্রিপারেশন নিচ্ছে। আপনি কতটা পিছিয়ে আছেন একটাবার কি ভেবে দেখেছেন? মানে আমাদের প্রতিষ্ঠানের কথা বলি, অন্য কোথাও না। আমাদের প্রতিষ্ঠানে অলরেডি 14টা ব্যাচ আমাদের অ্যাডভান্স ব্যাচ কি চলতেছে, অনেকগুলো ব্যাচ শেষ হয়ে গিয়েছে। আজকে 15তম ব্যাচ কি আমাদের চলছে এখন। তাহলে এর আগে প্রত্যেকটা ব্যাচে যদি 500 জন করে থাকে, তাহলে প্রায় 4000 শিক্ষার্থী দেখেন, 7000 শিক্ষার্থী কি করে দিয়েছেন তারা প্রিপারেশন নিয়ে নিচ্ছেন। তাহলে আপনি কিন্তু পিছিয়ে আছেন। তাই পিছিয়ে থাকা যাবে না, আপনাকে যত বেশি অ্যাডভান্স নিয়ে যেতে পারবেন, তত কিন্তু আপনার জন্য সুবিধা হবে। যেমন দেখেন, কাক যখন কোকিলের বাসায় ডিম পাড়ে, কোকিলের ডিমটাকে কিন্তু ফালাই দেয়, কাক কি করে? সেখানে গিয়ে সে কি করে? ডিম পাড়ে। তাহলে দেখেন, এরকম যেন না হয় যে আপনাকে কি করতেছে, বাসা থেকে ফেলে দিয়ে আরেকজন সেই জায়গাটি দখল করতেছে, আরেকজন সেখানে কি করতেছে, নতুন বংশধর সৃষ্টি করতেছে। আরেকজন বংশধর সৃষ্টি করা মানে কি? আরেকজন চাকরি পাচ্ছে। এটা যেন না হয়, এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো যারা এই ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন তারা চাইলেই যুক্ত হতে পারেন, মাত্র 3050 টাকা, খুবই সামান্য একটি টাকা। আপনার জীবনে যত টাকা আপনি নষ্ট করেছেন, এখান থেকে সামান্য একটি টাকা যদি আপনি এখানে ইনভেস্ট করেন, খুব সহজেই কিন্তু আপনি কি হতে পারেন? প্রাইমারি শিক্ষক আপনি হয়ে যেতে পারেন। তো দেখি কারা কারা যুক্ত হতে চান আমাদের এই স্পেশাল আয়োজনে। অবশ্যই আমাদের এই স্পেশাল আয়োজনে, যেহেতু আমাদের ক্লাসগুলো দেখতেই পারতেছেন স্পেশাল আয়োজন চলছে, অবশ্যই আমাদের ব্যাচগুলোতে স্পেশাল কিছুই আছে। আপনাদের জন্য ভর্তি ফি হচ্ছে 3050 টাকা। যারা যুক্ত হতে চাচ্ছেন, মাত্র 3050 টাকায় আপনি এখানে কি হতে পারবেন? যুক্ত হতে পারবেন। যে অবশ্যই আপনারা অবশ্যই এখানে যুক্ত হতে পারবেন। তো এই জন্য আমাদের যে নম্বরটি আছে, চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, 09644333300। এই নম্বরটিতে আপনি যুক্ত হয়ে এখান থেকে আপনি কি করতে পারেন? আপনি এই নম্বরটিতে একদম চার্জ ফ্রি, এখানে আপনি কল দিলে কোনো চার্জ কাটবে না, একদম চার্জ ফ্রি। এখানে আপনি কল করে বা এখান থেকে আপনি ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য আপনি এখান থেকে নিতে পারেন। তো আমাদের যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অবশ্যই ভর্তি সংক্রান্ত তথ্য বা যে কোনো এখানে আপনাদের ফ্রি সার্ভিস আছে, এই সার্ভিসগুলো আপনারা অবশ্যই উপভোগ করবেন। পাশাপাশি যে বিদ্যাবাড়ি যে আমাদের যে ফেসবুক পেজ আছে, অবশ্যই যুক্ত থাকবেন, ঠিক আছে? অবশ্যই এখানে যুক্ত থাকবেন।